আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং একই সাথে সুস্থ আছেন। আজ এমন এক সময়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যখন পুরো দেশ একটা অদ্ভুত অস্থিরতা আর উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। ভোটের আর মাত্র ৪-৫ দিন বাকি। এই সময়টা যেকোনো দেশের রাজনীতির জন্য খুবই সংবেদনশীল। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এটি যেন জীবন-মরণ একটা লড়াইয়ে পরিণত হয়েছে। আমি আজ কোনো খবর দিতে আসিনি। বরং পর্দার আড়ালে যে খেলাগুলো চলছে আর রাজপথের দৃশ্যমান যে মহড়া, এই ২ এর মধ্যে যে বিস্তর ফারাক, তা নিয়ে নিজের কিছু পর্যবেক্ষণ আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আপনারা যদি ইদানিং তারেক রহমান সাহেবের জনসভাগুলো খেয়াল করেন, তবে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কারভাবে চোখে পড়বে। জনসভার আকার আকৃতি আর তার চারপাশে যে ধরনের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, তা দেখে অনেকেই মনে করছেন যে তিনি হয়তো এখনই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। বিশেষ করে তার যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, যাকে আমরা সিএসএফ বা সি চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স বলে জানি, তাদের সাজ-পোশাক এবং অঙ্গভঙ্গি একদম কিন্তু রাষ্ট্রীয় এসএসএফ এর আদলে তৈরি করা হয়েছে। চোখে কালো চশমা, গম্ভীর চেহারা আর চৌকস চলাফেরা দেখে মনে হয় তারা যেন ভবিষ্যতের এক নতুন ক্ষমতার বার্তা দিচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। এই যে দৃশ্যমান জাঁকজমক, এটি কি কেবলই সমর্থক তৈরির কৌশল? নাকি এর পেছনে অন্য কোনো গভীর শঙ্কা কাজ করছে? আসলে এসএসএফ এর কথা উঠলেই কিন্তু শেখ হাসিনার পতনের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। যে বাহিনীকে বিশ্বের সেরা অস্ত্র আর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তারা শেষ পর্যন্ত কিন্তু টিকতে পারেনি। তাদের অস্ত্র খোয়া গেছে, অনেকে দেয়াল টপকে পালিয়েছে। তাই ভবিষ্যতে যদি কোনো নতুন সরকার আসে, তবে এই বাহিনীর সংস্কার বা পুরোপুরি নতুন নামে সাজানো ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ যে নাম বা যে বাহিনী একবার ব্যর্থ হয়, তার উপর কিন্তু ভরসা করা কঠিন। তারেক রহমান সাহেব হয়তো এখন তার নিজস্ব সিএসএফ এর উপর ভরসা করছেন। কিন্তু রাষ্ট্রীয় কাঠামো তার ব্যক্তিগত বাহিনীর মধ্যে যে আকাশ-পাতাল পার্থক্য থাকে, তা কিন্তু আমরা অতীতেও বহুবার দেখেছি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিএনপির জন্য এই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ? আমি মনে করি এটি তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। জয়ের কোনো বিকল্প তাদের সামনে খোলা নেই। যদি তারা এই নির্বাচনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারে, তবে তাদের সামনে এক ভয়াবহ রাজনৈতিক অন্ধকার কিন্তু অপেক্ষা করছে। আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব এখন হেলিকপ্টারে করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন। বুলেট প্রুফ গাড়ির বহর নিয়ে ঘুরছেন। তার এই রাজকীয় মহড়া যদি ভোটের ফলাফলকে প্রতিহত না করে, তবে তিনি যে উচ্চতায় এখন উঠেছেন, সেখান থেকে নামাটা হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, যারা তাকে এই মই দিয়ে বর্তমান সময়ে উপরে উঠিয়েছেন, তারা হয়তো সময় মতো মইটা সরিয়ে নিতেও দ্বিধা করবেন না। আপনারা জানেন, তারেক রহমান সাহেব দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে কিন্তু দেশে ফিরেছেন। ইংল্যান্ডে তার বাড়ি ভাড়া নিয়ে বা জীবনযাপন নিয়ে অনেক কথাবার্তা কিন্তু বাজারে চলমান রয়েছে। এখন যদি তিনি বাংলাদেশের রাজনীতিতে টিকতে না পারেন, তবে আবার সেই প্রবাস জীবনে ফিরে যাওয়া বা সেখানে নিজেকে মানিয়ে নেয়া তার জন্য কিন্তু চরম অসম্মানের এবং অত্যন্ত কঠিন হবে। তার চেয়েও বড় শঙ্কা হলো, বিএনপির নেতাদের জন্য এবার পালানোর পথও কিন্তু খুব একটা সহজ নয়। আমরা কিন্তু অতীতে দেখেছি আওয়ামী লীগের অনেক নেতা অনেক আগে থেকেই বিপদে পড়লে কোথায় আশ্রয় নেবেন তার একটা রোড ম্যাপ কিন্তু তৈরি করে রেখেছিলেন।
কেউ দিল্লি, কেউ দুবাই বা অন্য কোনো নিরাপদ আশ্রয়ের কথা তারা মনে মনে হলেও ভেবে রেখেছিলেন। কিন্তু বিএনপি নেতাদের মধ্যে এক ধরনের অতি আত্মবিশ্বাস বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে, যেন তাদের পালানোর কোনো প্রয়োজনই পড়বে না। অথচ ভৌগোলিকভাবে ভারতের ট্রানজিট ব্যবহার করা তাদের জন্য কঠিন। আর অন্যদিকে মায়ানমার সীমান্তের অস্থিরতা তাদের জন্য কোনো ধরনের সুখবর আনবে না। তাই তাদের সামনে একটাই পথ, যেভাবেই হোক এই নির্বাচনে বিজয় ছিনিয়ে আনা। অন্যদিকে যদি জামাতের দিকে তাকাই, তবে দেখব তারা অনেক বেশি ধূর্ত এবং সুসংগঠিত। তারা কিন্তু একটা পরিকল্পনায় আটকে নেই। তাদের কাছে প্ল্যান এ, বি এবং সি তিনটাই প্রস্তুত আছে। জামাত যদি কোনোভাবে বড় শক্তি হিসাবে আবির্ভূত হয়, তবে আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য পরিস্থিতি সবচেয়ে বেশি কঠিন হবে। কারণ জামাত মনে প্রাণে বিশ্বাস করে যে ডক্টর ইউনূস তাদের পাশ কাটিয়ে বিএনপির সাথে একটা গোপন সমঝোতার চেষ্টা করছেন। জামাতের কিন্তু একটা ঐতিহাসিক চরিত্র আছে। তারা বন্ধুকে হয়তো ত্যাগ করে, কিন্তু শত্রুকে কখনো ক্ষমা করে না। ফলে ক্ষমতার হাতবদল হলে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের যারা ঘনিষ্ঠজন রয়েছেন তারা কিন্তু প্রথম টার্গেট হতে পারেন। আবার ধরুন জামাত যদি দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম দল হয়, তাতেও তাদের খুব একটা দুশ্চিন্তা নেই। তারা মনে করে সামনে যে সরকারি আসুক না কেন, তা হবে একটা দুর্বল এবং ঝুলন্ত সরকার। এমন পরিস্থিতিতে তারা কিন্তু রাজপথে নিজেদের শক্তি আরো বাড়াতে পারবে এবং ধীরে ধীরে বিএনপিকে পঙ্গু করে দিয়ে রাজনীতির প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার চেষ্টা করবে। আর যদি দেশে কোনো চরম অরাজকতা তৈরি হয়, যেখানে বড় বড় নেতারা বিপদে পড়বেন, সেখানেও জামাতাদের কর্মী বাহিনীর সুশৃঙ্খল নেটওয়ার্কের কারণে সবচেয়ে কম ক্ষয়ক্ষতির শিকার হবে। কারণ তারা জানে কিভাবে ঝড়ের মধ্যে আসলে টিকে থাকতে হয়। দেখুন, রাজনীতি আসলে একটা তাসের ঘরের মতো। গত ১৭ মাসে আমরা অনেক হুঙ্কার শুনেছি, অনেক বড় বড় বুলিও কিন্তু শুনেছি। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো তাসের ঘর ভেঙে পড়তে ১৭ মাস লাগে না, ১৭ মিনিটই যথেষ্ট। আমরা এখন সেই মাহেন্দ্রক্ষণের দিকে এগিয়ে যাচ্ছি। ক্ষমতার এই যে দাপট আমরা দেখি, এটি আসলে কতটা নড়বড়ে তা বোঝা যায় পতনের ঠিক আগ মুহূর্তে। আওয়ামী লীগের মতো বিশাল সংগঠন আজ হাহাকার করছে, অথচ একসময় তারা কিন্তু ছিল ধরাছোঁয়ার বাইরে। বিএনপির বর্তমান অতি উৎসাহী নেতাদেরও এই সত্যটা কিন্তু আমি মনে করি মাথায় রাখা উচিত। আসন্ন নির্বাচনে কার কপাল পুড়বে আর কে শেষ হাসি হাসবে, তা হয়তো কয়েকদিন পরেই স্পষ্ট হবে। কিন্তু সাধারণ মানুষের জন্য শঙ্কার জায়গা হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। পর্দার আড়ালে যে নেগোসিয়েশন বা দেন দরবার চলছে, তার ফলাফল যদি সাধারণ মানুষের প্রত্যাশার বাইরে যায়, তবে আবারও এক অস্থির সময় কিন্তু আমাদের পার করতে হবে। আমরা যারা রাজনীতি পর্যবেক্ষণ করি, তারা দেখি যে পর্দার সামনের আলো আর পর্দার পেছনের অন্ধকার দুটোই সমান শক্তিশালী। দেখুন, আগামী কয়েকটা দিন আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে না এলে কোনো পক্ষই কিন্তু শান্তিতে থাকতে পারবে না। যে পক্ষই ক্ষমতায় আসুক, তারা যদি অন্য পক্ষকে নির্মূল করার জন্য পরিকল্পনা করে, তবে সেই আগুনেই তারা একদিন নিজেরা পুড়বে। জামাত, বিএনপি কিংবা আওয়ামী লীগ, সবার জন্যই এটি একটি কঠিন পরীক্ষা। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। শুধু এটুকুই বলতে চাই, রাজনীতির এই কুটিল চালে সাধারণ মানুষ যেন বলির পাঠা না হয়। আমরা চাই একটি সুস্থ এবং
সুন্দর গণতান্ত্রিক পরিবেশ, যেখানে ভোট হবে অধিকারের ভিত্তিতে, ভয়ের ভিত্তিতে নয়। কিন্তু বর্তমানে যে দৃশ্যপট, তাতে ভয় এবং আশা দুটোই সমানভাবে কাজ করছে। আমাদের দোয়া করা উচিত যেন আল্লাহ এই দেশটাকে সব ধরনের অরাজকতা এবং বড় ধরনের যে বিপর্যয় আসছে, সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। আপনারা যারা এই আলোচনা শুনছেন, তারাও নিজ নিজ জায়গা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কোনো আবেগ বা হুজুগে কান না দিয়ে বাস্তবের কঠিন সমীকরণগুলো বুঝার চেষ্টা করুন। কারণ দিন শেষে দেশটা আমাদের সবার। রাজনীতির মাঠ গরম হবে, আবার ঠান্ডা হবে। কিন্তু দেশের সাধারণ মানুষের ভাগ্য যেন অনিশ্চয়তার মুখে না পড়ে। সবাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।